নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। শুক্রবার থেকে শুরু হলো বাসন্তী পূজা। এদিন সকালে আগরতলা দুর্গা বাড়িতে সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভক্তদের সমাগম ছিল বেশ লক্ষণীয়। রাজ্যের বিভিন্ন স্থানে এবং বাড়িঘরেও বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। নিয়ম নীতি মেনে শুরু হয়েছে বাসন্তী পূজা। হিন্দু ধর্ম মতে মান্যতা রয়েছে শরৎকালে হয় শারদীয়া দুর্গাপূজা, বসন্তকালে হয় বাসন্তী পূজা। দুই ক্ষেত্রে দেবী দুর্গা শক্তিকে পূজা করা হয়। তবে ঋতু যাই হোক, মহাপুরুষগণ বিপদকালে অশুভ শক্তি নাশের উদ্দেশ্যে আদ্যশক্তির আরাধনা করেছেন। রামায়ণে রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তি নাশ করার জন্য দেবীর আরাধনা করেছিলেন। পুরাণ অনুযায়ী চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা করা হয় দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার নিয়ম প্রায় একই। শরৎকালে হয় শারদীয়া দুর্গাপূজা আর বসন্তকালে দেবী দুর্গার পূজা হয় দেবী বাসন্তী রূপে। বসন্তকালে দুর্গাপূজা পরিচিতি শ্রী শ্রী বাসন্তী পূজা নামে। আজকে মা সপ্তমী বুঝতে পুজো চলছে। এখন বলি হবে মা হওয়ার পরে 12টায় সান্ধ্য ব্যঞ্জন আদি ভোগ হবে। সন্ধ্যে 7টায় আরতি হবে। মূলত এই পুজোটার তথ্য কি রয়েছে, কাহিনী কি রয়েছে? এটা মহারাজ সুরত করেছিলেন এই পুজোটা, রাজ আমল থেকে চলে আসছে। এটা শত্রুযুগ থেকে বাসন্তী দুর্গা দেবী, এটাই কালো পুজো। আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন, সেটা হলো আশ্বিনে অকাল বোধন, শারদীয়া যেটা। আর এই বাসন্তী এইগুলো বোধন, মার কোনো বোধন নেই, মা এখন জাগ্রতা, সেই জন্য এটার বোধন লাগে না। এটাই কারণ। মার এখানে দশভুজা, দু হাত নেই, 10 হাতই মার। পেছনে অষ্টভুজা লুক্কায়িত, সামনে দ্বিভুজা দর্শিত দেখানোর জন্য। এটা মহারানী সুলক্ষণা দেবী মার এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন। তখন থেকে মার সত্যাদেশ হলো, তখন থেকেই মার সামনে দ্বিভুজা, পেছনে অষ্টভুজা লুক্কায়িত। দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সরকারকে সিবিআই তদন্তের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। সরকারকে দুর্নীতির সুষ্ঠু তদন্তের জন্য সিবিআই তদন্তের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, রাজ্যের শাসক দল এবং সরকার পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তা নিয়ে ধারণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় বিষয় হল সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে এ বিষয়ে আলোচনা করতে গেলে বিরোধী দলের বেঞ্চকে বিভিন্নভাবে দাবিয়ে রাখা হয়েছে এবং আলোচনা করার সময় পর্যন্ত বিধায়ক সুদীপ রায় বর্মনকে থামিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন যখন বিধানসভা অধিবেশনে বলার চেষ্টা করেছিলেন, তখন ট্রেজারি বেঞ্চ সহ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নানাভাবে বাধা দিয়ে কথা বলার সুযোগ দেননি। পরবর্তী সময় বিধায়ক সাংবাদিক সম্মেলন করে জানান, 2023 সালের 18 সেপ্টেম্বর এডিশনাল সেক্রেটারিকে চিঠি লিখেছিলেন বর্তমান পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি সে সময় সিপাহীজলা জেলার জেলাশাসক ছিলেন। চিঠিতে উল্লেখ করেছিলেন, সিপাহীজলা জেলার 1400 কানে জমি নিয়ে চলছে প্রতারণা, যার মূল্য 500 কোটি টাকার অধিক। বিশেষ করে জমিগুলির কোনো তথ্য ছাড়াই স্থানান্তর করা হচ্ছে। বিশেষ করে যাদের নামে জমি হস্তান্তর করা হচ্ছে তার জমির প্রকৃত মালিকদের পরিচিত নয়। তিনি আরো লিখেছেন, বহু খাস জমি যৌথ জমিতে রূপান্তর করা হয়েছে। খাস জমি বরাদ্দকৃত জমি হিসেবে দেখানো হয় এবং তারপর অনুমতি ছাড়াই বরাদ্দকৃত জমি যৌথ জমিতে রূপান্তর করা হচ্ছে। তিনি এই বিষয়গুলো উল্লেখ করে চিঠি দেওয়ার
পর 12ই অক্টোবর তাঁকে বদলি করে দেওয়া হয়। শুধু এই দুর্নীতি নয়, আরো বহু দুর্নীতি সংঘটিত হয়েছে বিজেপি সরকারের গত কয়েক বছরে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি কেলেঙ্কারি দুর্নীতি, ত্রিপুরা মেডিকেল কলেজে ঘুষ নিয়ে পাশ করে দেওয়ার দুর্নীতি এবং জল জীবন মিশনের নাম করে একটা বড় পরিমাণে দুর্নীতি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এছাড়াও ধর্মনগর পানিসাগর ব্লকের দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানান তিনি। এতগুলো দুর্নীতি সংঘটিত হওয়ার পরেও রাজ্যের হাইকোর্টের পক্ষ থেকে নিরপেক্ষভাবে তদন্ত করতে সমুঠো মামলা নেওয়া হয়নি। তাই মুখ্যমন্ত্রীর কাছে দাবি, অবিলম্বে রাজস্ব দপ্তরের বড় দুর্নীতির বিরুদ্ধে যাতে সিবিআই তদন্ত করা হয়। তিনি আরো বলেন, আগামী 15 দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত নিয়ে ওনার স্বচ্ছতা প্রমাণ না করে, তাহলে সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হবে কংগ্রেস। এমনটাই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। আমাদের রাজ্যে বর্তমান যে সরকার এবং শাসক দল পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। একটা সরকারের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে এই শাসক দলের সর্বস্তরে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যেভাবে মাথাচাড়া দিয়েছে এবং সংঘবদ্ধ রূপ নিয়েছে, এই বিষয়গুলি বিভিন্ন সময়ে দলের তরফ থেকে এবং আমাদের বিধানসভায় আমাদের দলের বিধায়করা তুলে ধরে রাজ্যের যারা সরকার পরিচালনায় আছেন, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর একটা বিহিত আমরা আশা করেছিলাম উনি পদক্ষেপ নেবেন, কিন্তু দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, আরবান ডেভেলপমেন্ট সহ বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে এই দুর্নীতির তথ্য উঠে এসেছে এবং এই দুর্নীতিগুলি বিরোধী দলের পক্ষ থেকে এবারের বিধানসভায় যখন আলোচিত হয়, দেখা গেছে আলোচনা করার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে বাধা প্রদান করা হয়েছে, আলোচ্য সূচি সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে যখন আমাদের বিধায়ক সুদীপ বাবু উত্থাপন করে, এই বিষয়ে ওনাকে কথা বলতে স্পিকার থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সদস্যরা তারা নানাভাবে বাধা দিয়ে এটাকে প্রতিহত করেছে। পরবর্তী সময়ে সুদীপ বাবু সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা তুলে ধরেছে। এই বিষয়টা এটা মুখ্যমন্ত্রী দপ্তর, রাজস্ব দপ্তর, এই দপ্তরে বিশালগড় বিরুদ্ধে আমরা বিরোধী দল হিসাবে চুপ করে বসে থাকতে পারি না। মুখ্যমন্ত্রীকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দ্বারা তদন্ত করানোর জন্য এক পক্ষকার আমরা সময় বেঁধে দিয়ে আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন, ওনার সুশাসনের রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন। অন্যথায় কংগ্রেস দল
সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে নামবে এবং রাজ্যের এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি, রাজ্যের যে সামাজিক অবস্থা, মানুষের অর্থনৈতিক দৈন্যতা, এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন সংগঠিত করব। আমরা 15 দিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যথা এই সিবিআই এর তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্যে। আমাদের এটাই মূল বক্তব্য ছিল। আরো জল জীবন মিশন নিয়ে দেখছেন সারা রাজ্য জুড়ে আজকে মানুষ জলের জন্য হাহাকার। একটা নির্দিষ্ট এই যে বোরিং এর জন্য, স্মল বোর হোক বা ডিপ্লোয়েবল বোরিং হোক, যে নির্দিষ্ট বোরিং এর জন্য টেন্ডার দেওয়া হয়, দেখা যাচ্ছে ধর্মনগরের মতো জায়গাতে এই টেন্ডার তার যে অতিরিক্ত ব্যয় বরাদ্দ এটা বাড়িয়ে টেন্ডার প্রদান করা হয়েছে, আর কাজ করার ক্ষেত্রে এটা নিম্নমানের কাজ করা হয়েছে। টেন্ডার প্রদত্ত যে কাজের কথা ছিল সেটা করা হয়নি। আমাদের কাছে সেখানে বিভিন্ন তথ্য রয়ে গেছে, আপনার চাইলে সেই তথ্য আমরা দিতে পারবেন। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় নিয়ে এখন একদিক থেকে যেমন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে, কিন্তু রাজ্যের সরকার কোন উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন বলে সেটা আমাদের জানা। তাই আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের প্রয়াস থাকবে। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। শান্তন টিভি। চুরির সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে আটক করল ড্যাপাইছড়ি এলাকাবাসী। ঘটনা বিবরণে জানা যায়, ড্যাপাইছড়ি ও বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। চুরির ঘটনার সাথে যুক্ত থাকা এক যুবককে নাম উজ্জ্বল চাকমা, তাকে সিসি ক্যামেরা দ্বারা চিহ্নিত করা হয়। সে এক রাবার দোকান থেকে রাবার চুরি করে নিয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরায় ধরা পড়ে। সে অনুযায়ী উজ্জ্বল চাকমাকে এলাকাবাসীরা আটক করে উত্তমধ্যম দিয়ে স্বীকার করে তাকে জানায় এলাকার মানুষ। আরও জানায় ড্রাগসের আসক্ত ওই যুবক। পরবর্তী সময় চালাগাং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে এই যুবককে চালাগাং থানায় নিয়ে যাওয়া হয়। এই চুরির সাথে কারা কারা যুক্ত আছে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান চালাগাং ওসি বিমল বৈদ্য। আমি লাস্টে দেখলাম ওই রাবার, অমৃতার রাবার বলে চুরি করছে রিয়াংবাড়ি, এটুকু দেখলাম বাড়ি থেকে আনা হয়েছে। হ্যাঁ, মানে কিসের ভিত্তিতে? সিসি ক্যামেরা ধরা হচ্ছিল নাকি? সিসি ক্যামেরা ধরা বসে নিজেও শিকার আছে বাড়ি দেখাইছিলি। মানে যে শুনি আমরা তো দেখি শুনি বুদ্ধ মন্দিরও চুরি করছে। হ্যাঁ, আবার ওই তার নাম কি তার স্মরণের পিলার কর্তা নিছে, এরপরে গামলা একটা নিছে, চুরিও করেছে। ওই তো পুলিশ আইলো তো, নিলে তো পুলিশে ফোন করছে, আইয়ার লয়ে গেছে। এখন পুলিশ জানবো এটা কি করবো, প্রশাসনে লয়ে গেছে। বিয়ার মধ্যে উজ্জ্বল চাকমা বলে একটা ছেলে আছে, সবসময় মানে পাবলিক একটা ইমিগ্রেশন সবসময় তার এগেন্সে আছে। আমিও তাদের বিবার নিয়ে জিজ্ঞাসাবাদ করছি, এরকম ধরনের কোনো কিছু রিভিল হয়েছে না। কইতাছে এখানে এলাকার মধ্যে বিভিন্ন চুরি করে, ধরো রাবার টাবার, শীত, মানুষের স্ক্যাপ ট্যাপ থাকে, এগুলো নিয়ে চুরি করে বিভিন্ন দোকানের মধ্যে বিক্রি করে তো বিভিন্ন জায়গাতে, নতুন বাজারে। তো তার দোকানগুলো আমি দেখি একটু আইডেন্টিফাই করি, আমরা ডিটেক্ট করতে পারি কিনা। ডিটেক্ট করলে আমরা তার এগেন্সটে একটা কেস নিয়ে আমরা তার কোর্টে চালানো। আজকে তো ডেপাছড়িতেই করছে, চোলাগাং থানা। দেখেন এখানে সবাই, এখানে এলাকার লোক সবাই মোটামুটি আমরা সহযোগিতা করতেছে, আমরাও চেষ্টা করতেছি চুরিটা যাতে না হয়, এটা যাতে প্রতিরোধ করা যায়। এই জন্য আমরা ইমিডিয়েটলি আমরা একদিনের মধ্যে 2টা নাকা বসাইছি, এবং নাকাতে আমরা এখন ডেইলি, আমি কালকে ভোরবেলায় যে 3:30টার সময় গতকালকেও গেছি, এর আগের দিনে আমি গেছি, এবং এটা কন্টিনিউ চলছে। যার ধরুন আজকে আমরা প্রায় 10 দিন 11 দিনে গেছে নাকা বসাইছি। এরপরে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই যে চুরি হইতেছে। এটা পুরানো একটা ঘটনা, ঠিক আছে। আমরা এখন ডিটেক্ট করতে পারি কিনা দেখি, যদি হয় তার এগেইনস্টে আমরা একটা মামলা নেব।
আমরা তার কোর্টে প্রেরণ করি। লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে। জানা গেছে শুক্রবার সকাল 8টা নাগাদ আমতলী থানার অন্তর্গত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আগরতলা সাবরুম জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে যাচ্ছিল এক যুবক। অতিরিক্ত বেগে বাঁক নিতে গিয়ে রাস্তায় উল্টে যায় বাইক চালক। তখন বিপরীত পাশ থেকে আসা একটি লরি নিচে চাপা পড়ে সে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে ঘটনার প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায় এবং বাদারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকল কর্মীরা এবং আমতলী থানার পুলিশ। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা লরির চাকার নিচ থেকে যুবকটিকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক যুবকটির সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে তাঁকে ঘোষণা করে। যদিও খবর লেখা পর্যন্ত যুবকটির নাম এবং পরিচয় জানা যায়নি। এদিকে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি এবং বাইক আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে বাইক চালকের মৃতদেহ হাপানিয়া হাসপাতালের মর্গে রয়েছে, ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এদিকে ঘটনার পর লরি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই দুর্ঘটনার পেছনে মূলত সম্পূর্ণভাবে দায়ী মৃত বাইক চালক। অস্বাভাবিক গতিতে বাইক না চালালে এই দুর্ঘটনা সংঘটিত হতো না এবং লরি চালক তার নির্দিষ্ট বা পাশ দিয়ে কেটে আসছিল, কিন্তু মুহূর্তের মধ্যে এই ঘটনা। আগরতলা থেকে এক আইনজীবী গত কয়েকদিন আগে আসামের হাইলাকান্দিতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্তের শিকার হয়েছিলেন। এ বিষয়ে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন পার্থপ্রতিম দেবনাথ। তিনি বলেন, গত 1 বছর আগে তিনি শিলচরে থাকতেন। তখন ব্যবসার জন্য তিনি পরিচিত কিছু মানুষের কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন। অর্থ ধার নেওয়ার পর সে টাকা আবার ব্যাংক অ্যাকাউন্টে মিটিয়ে দেন তিনি। কিন্তু লক্ষ্য করে যাচ্ছে তার নামে এবং তার সংস্থার নামে মিথ্যে কথা বলে স্থানীয় কিছু মানুষ অন্যান্য মানুষের কাছ থেকে ধার নেয়। এখন তারা অভিযোগ তুলছে পার্থপ্রতিম দেবনাথ নাকি সে টাকা মিটিয়ে দেয়নি। এই পাল্টা চ্যালেঞ্জ শোনালেন পার্থপ্রতিম দেবনাথ। পার্থপ্রতিম দেবনাথের বক্তব্য, যদি টাকা মিটিয়ে না দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হোক, তারপর তদন্তে যা বের হয়ে আসবে সেটাই তিনি মাথা পেতে নেবেন। কিন্তু সেই পথে অগ্রসর না হয়ে তাকে প্রতারণার জালে ফেলতে উঠে পড়ে লেগেছে দীপাঞ্জন নাথ, অ্যান ভূঁইয়া সহ 4 জন। পরবর্তী সময়ে আদালত থেকে পার্থপ্রতিমের কাছে একটি নোটিশ আসে। সে নোটিশ অনুযায়ী আদালতে গেলে তার আইনজীবী এবং গাড়ি চালকের উপর দুষ্কৃতীরা আক্রমণ চালায় বলে অভিযোগ। আমাদের বক্তব্য হলো যে যদি এইভাবে চলতে থাকে, আমাদের অ্যাডভোকেট যদি ওখানে সেফ না থাকে, আমাদের ড্রাইভার অ্যাডভোকেট যদি ওখানে সেফ না থাকেন, তাহলে আমাদের সেফটি কি গ্যারেন্টি আছে যে আমরা যে ওখানে কোর্টে গিয়ে এপিআর হবো? আমাদের তো কোর্টে এপিআর হওয়ার আগেই আমাদেরকে ওরা ম্যান হ্যান্ডলিং করে দিত না, আর ডাইরেক্টলি ওটা বলছে ওরা। তো এই পরিস্থিতিতে আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয়ত ওরা কন্টিনিউয়াসলি আমাদেরকে থ্রেট দিচ্ছে যে আগরতলা ওরা কিছু ভাড়াটিয়ে গুন্ডা দিয়ে আমাদেরকে শোট করে মারিয়ে ফেলবে। আমাদের কাছে ফোনে মেসেজের থ্রুতে ওরা কন্টিনিউয়াসলি সব বলে যাচ্ছে। আমার বক্তব্য হলো, যদি আমি অ্যাকিউজড হয়ে থাকি, আমি যদি গিল্টি হয়ে থাকি, এটা তো কোর্ট বলবে যে আমি অ্যাকিউজ থাকি নাকি। উইদাউট এনি এভিডেন্স, কোনো প্রমাণ ছাড়া ওরা যে এইভাবে জিনিসটা করছে, এটার বিরুদ্ধে আমরা এক্ষণে আইনি সহায়তা চাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসাম দুজনকে আবেদন জানাই যে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়ালের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট আমাদেরকে দেওয়া হোক।